তখন বাসায়ও আসলে খুব ঝামেলায় ছিলাম, মানে বাসায় তো আত্মীয় স্বজন ভালো কথা বলতে পারে না, বুঝছো, খারাপ কথা বলার জন্য অনেকেই চলে আসে, লাফায় লাফায় চলে আসে, উৎসাহ দেখে, কিন্তু কখনো ভালো কিছু বলে না। তুমি যখন পড়ে যাবা তখন তোমাকে আসলে হাতটা বাড়াই দিয়ে বলবে যে ভাই পড়ে গেছো, অসুবিধা কি, হাতটা ধরো, ওঠো, আবার চেষ্টা করো। ওরকম কাউকে পাবা না। আমার এই কষ্টের সময়ে যারা দুটা ভালো কথা বলছে, তখন আমি মানে কেউ যদি আমাকে একটু ভালো কথা বলতো না, আমার খুব ভালো লাগতো যে তুই পারবি, এই কথাটা শুনতে চাইতাম। এবং এই কথাটা যারা বলছে ওদেরকে আমি হাতে গুনে বলতে পারবো কয়জন বলছে। খুব ডিফিকাল্ট, পাওয়া যায় না, এরকম মানুষ খুব একটা পাওয়া যায় না, পাইনি এখানে। তো লোকজন এসে বাসায় এসে বলতো যে ও তো দোকানদারি করে, ও কোনো কিছু করে না, ইত্যাদি ইত্যাদি, বড় বড় কথা শোনাতো। আর আমার আব্বা আম্মা কান্নাকাটি করতো। পৃথিবীতে মা বাবার চোখের জল দেখার চাইতে বোধহয় কষ্টকর দৃশ্য আর নাই, বিশেষ করে যখন সেই চোখের জলের জন্য তুমি যাই হোক, খুব কষ্ট লাগে দেখতে। তো বাবা মা বলতো যে তুই কিছু একটা কর, ইত্যাদি ইত্যাদি। আমরা মানুষকে লজ্জায় মুখ দেখাতে পারি না। আমার কিন্তু মুখ দেখাতে অসুবিধা হতো না, আমি গিয়ে ওদের সামনে মুখ দেখাতে পারতাম। সালাম দিতাম, সালাম দেওয়ার পর ওরা কেমন কেমন করে তাকাতো, তখন একটু আমার কেমন কেমন লাগতো। তাহলে এর আর পর্যন্ত সমস্যা হতো না, বুঝছো। তো এই সমস্ত বিষয়গুলো আমি এখন অনেক হাসি মুখে বলছি, তখন আমার মানে মেন্টাল কন্ডিশন খুব বাজে ছিল, সত্যি সত্যি খুব বাজে ছিল। একটা সময় ভাবলাম যে সুইসাইড করবো, আমার জীবনের আসলে কোনো অর্থ নাই। মানে যাকে কেউই চায় না পৃথিবীতে, যাকে কেউ পাত্তা দেয় না, সে আসলে কিভাবে করে বাঁচে। আমাকে বাসার বাইরে কেউ পাত্তা দেয় না, এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ না কেউ না। একদিন সন্ধ্যাবেলা ভাবলাম যে সুইসাইড করে ফেলবো। আগে থেকে বিষ এনে রাখছিলাম, ওই বিষটা ব্যবহার করা হয়নি অনেকদিন। তো একদিন ভাবছি করে ফেলবো। দরজা বন্ধ করে একটা চায়ের কাপে বিষ নিলাম, খাবো। মানে আমি জানি না অবশ্য তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স আল্লাহ না করছে কিনা, মানে খুব কষ্ট লাগে, খুব প্রচন্ড কান্না পাই, নিজেকে অপরাধী মনে হয় আমি দায়ী সবকিছুর জন্য, আমাকে কেউ ভালোবাসে না, অনেক অভিমান জমা হয়, খুব কাঁদতেছিলাম। তো তখন বিষের পেয়ালা হাতে নেওয়ার পর, আমি খুব একটা সাহসী মানুষ না সম্ভবত, আমি ওই দিনই বুঝতে পারছি আমার আসলে সাহস কম। বিষের পেয়ালা হাতে নেওয়ার পর প্রথম যে চিন্তাটা আমার মাথায় আসছিল সেটা হচ্ছে, এই বিষটা খেলে যদি আসলে মরে যায় তখন কি হবে, এটা হচ্ছে প্রথম চিন্তা। এত চিন্তা করে আসলে হয় না, এগুলো মানে করে ফেলতে হয়, সিস্টেম, এটাই সিস্টেম। তখন কি হবে? পরে ভাবলাম আসলে যেটা হবে সেটা হচ্ছে সবাই খুব কান্নাকাটি করবে, আমার মা অনেক কান্নাকাটি করবে, বাবা অনেক কান্নাকাটি করবে, আমার ছোট ভাই ফাজিল সে দেখবে সবাই কান্নাকাটি করতেছে, ওরা একটু কান্নাকাটি করা দরকার, সেও কান্নাকাটি শুরু করবে একটা সময়। তখন মানে আমার এখন মনে পড়ে, আমার মায়ের মুখটা যখন আমার চোখের সামনে আসছিল, খুব কষ্ট লাগছিল। মনে হচ্ছিল আমি এতটা স্বার্থপর কিভাবে হব, এই যে জীবনটা আমার মায়ের দেয়া, সেটাকে আমি নিজ হাতে কিভাবে নষ্ট করবো, আমার দিয়ে হবে না। তখন আবার আমার ভেতর থেকে কে একটা যেন বললো, তুই বেঁচে থেকে কি লাভ, তোর বন্ধু বান্ধব অনেক দূর চলে গেছে। আমি আমার ফ্রেন্ডের থেকে কিন্তু প্রায় 4.5 বছর পর চাকরি জয়েন করি, 4.5 বছর পর জয়েন করছি চাকরিতে। তখন আমার বন্ধু বান্ধব অনেক দূর চলে গেছে, অলরেডি 2.5 বছর জব এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি তখনও পাশই করতে পারিনি, আমার বেঁচে থেকে কি হবে। আর আমার বন্ধু বান্ধব সবাই বেশ ভালো ভালো জায়গাতেই ছিল আর কি। তখন আমার ভেতর থেকে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে অন্য 10টা উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে থাকে ওইভাবে করে না হোক, একেবারে অনুজ্জ্বল মানুষ হয়ে, যে মানুষটাকে কেউ কখনো পাত্তা দিবে না, কেউ কখনো চিনবে না, কেউ কখনো গুনবে না, ওরকম একজন মানুষ হয়ে স্রেফ বেঁচে থেকে দেখেই না কি। আমি সেই দিন শুধু বেঁচে ছিলাম বলে আজকে তোমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারছি। ওই জন্য আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি, সফল হওয়া, অনেক টাকা পয়সা ইনকাম করা, গাড়ি বাড়ি করা, আমি খুব ছোট করে বলি, পৃথিবীতে সবচাইতে বড় সাফল্য হচ্ছে বেঁচে থাকা, এর চাই বড় কোনো কিছু নাই। এই বেঁচে থাকলে অনেক কিছু হয়। ওই দিন চলে গেলে কিন্তু চলে গেছিলাম। তো প্রোগ্রামিং পারতাম না, এটা বুঝতেই পারতেছো, কপি পেস্ট করে করে পাস করে আসছি। এবং আমি একটা প্রোগ্রামিং ব্রেন খাটাই করছিলাম, সেটা হচ্ছে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, বালাগুরুস্বামী বইয়ের প্রোগ্রাম। তোমরা করছো এটা? ওই একটা একদম ভালো করে বুঝতাম, ওই একটা বুঝে করছি, বাকিগুলা কপি পেস্ট করে দিতাম। এবং স্যার মাঝে মাঝে বলতো, সুশান্ত তুমি ওই ভিতরে লেখাগুলোকে চেঞ্জ করবা না, একটু ভিতরে লেখাগুলোকে চেঞ্জ না করলে তো বোঝা যাচ্ছে কার প্রোগ্রাম, এরকম আর কি। তো তখন মানে অনেক কাঁদছি, আমি আমার লাইফে অনেক কাঁদছি, আমার লাইফটা খুব কষ্টে ছিল ওই সময়। আজকের দিনে এসে বুঝি লাইফে কোনো কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়া অনেক ভালো। যারা কষ্ট পায় তারা কিন্তু অনেক কিছু শেখে লাইফ থেকে। যদি তুমি তোমার কষ্টটাকে একবার তোমার জেদে রূপান্তর করতে পারো, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তোমাকে আটকে রাখতে পারো, তোমার কষ্টগুলোকে জেদে রূপান্তর করো।
তো আমি আমার প্রথম জীবনে আমি যা যা হতে চেয়েছিলাম একটাও হতে পারি নাই। আমি তোমাদেরকে বললাম না, ওই যে লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট, শুরুতে বলেছিলাম। আসলে সত্যি কথা, আমি আজকে যেটা করতেছি সেটা করব আমি কোনোদিনও ভাবি নাই। এই চাকরি করব আমি কোনোদিনও ভাবি নাই। আমি যা যা চাইছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ একটা প্রার্থনাও কবুল করেন নাই। আমি আজকের দিনে এসে বুঝি আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনা কবুল করেন, প্রার্থনা কবুল না করার মাধ্যমে। শুধু উনিই জানেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। সত্যি আমি যদি আসলেই প্রোগ্রামিং করতাম, আমি যদি আসলেই আমার সাবজেক্টে চাকরি বাকরি করতাম, তাহলে কি হতো জানো? আমি যেহেতু কিছুই পারতাম না, সেহেতু আর বিষয়টাকে আমি ভালো লাগতো, আমার ভালোবাসতাম না, কম্পিউটার প্রোগ্রামিংটা আমি ভালোবাসতাম না, বা আমার সাবজেক্টের ব্যাপারগুলোকে আমি ভালোবাসতাম না, কখনো ভালোবাসতে পারি নাই। সো আমাকে দেখায় দেখায় লোকজন বলতো, দেখ চুয়েট থেকে যারা বের হয় ওরা এরকম বাজে প্রোগ্রামিং করে, ওরা এরকম বাজে একজন ইঞ্জিনিয়ার হয়। আমাকে দেখে দেখে লোকজন বলতো। তো আমি আমারে গালি দিই, আমার কিছু মনে হয় না, কিন্তু সত্যি বলছি, চুয়েটকে নিয়ে কেউ যদি একটু বাজে কথা বলে আমার রক্ত কেমন যেন গরম হয়ে ওঠে। আমাকে গালি দেয়, আমার কিছুই নাই, কারণ আমাকে অপমান করবে, এটা খুব ডিফিকাল্ট আমাকে ইনসাল্ট করা, কিন্তু চুয়েটকে নিয়ে বললে সত্যি করতে পারে না। তো আমি যে চাকরি করতেছি না আমার সাবজেক্টে, এটা খুব ভালো, এটা চুয়েটের জন্য ভালো, আমার জন্য ভালো। দ্য স্টোরি অফ মাই লাইফ। রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, আমার খুব পছন্দের কবিতা। Two roads diverged in a wood and I took the road less traveled by, and that has made all the difference. খেয়াল করে দেখো, দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে, একটা বাম দিকে একটা ডান দিকে। আমার বন্ধুরা সবাই ডান দিকের রাস্তায় গিয়েছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সেই রাস্তা দিয়ে যাব যে রাস্তা দিয়ে কেউ যায়নি, যে রাস্তাটা কেউ পছন্দ করে না। সেই লেস ট্রাভেলড বাই রাস্তা দিয়ে যাওয়ার কারণে আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। তোমাকে বুঝতে হবে তোমার আসলে তোমার জন্য কোন রাস্তাটা। তোমার বন্ধুরা একটা কাজ করে বলে তোমাকেও সেটা করতে হবে। মেয়েটারও তাই হয়েছিল, তার কাছে মনে হচ্ছিল তার ল্যাপটা মনে শেষ হয়ে গেছে। What doesn't kill you makes you stronger. যা তোমাকে শেষ করে দেয় না তা তোমাকে অনেক শক্তিশালী করে। সেই মেয়েটা সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছিল, সে বুঝতে পেরেছিল তার লাইফে একটা ভুল মানুষ আর নাই। সে অনেক হ্যাপি হয়েছিল এবং যেদিন সেই ছেলেটা তাকে ছেড়ে ছেড়ে চলে গেছে, সেদিন থেকে তার মনে হচ্ছিল আজকে থেকে তার লাইফটা শুরু, আজকে থেকে আমার লাইফে সবগুলো কাজ গুছিয়ে করতে পারবো যেগুলো এতদিন করতে পারি নাই। What doesn't kill you? ওই ছেলেটা ভাবছিল যে মেয়েটা কোথায় শেষ হয়ে গেছে, অনেক কষ্ট পাচ্ছে, ছাকা টাকা খেয়ে বেকা হয়ে গেছে, ওরকম কিছু একটা, অনেক কষ্ট পাচ্ছে এরকম ভাবছিল। আর মেয়েটা সেই দিন থেকে আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল। আমার লাইফের কথা বলি, এই যে এত ঘটনাগুলো বললাম, এইসব কিছু আমাকে শেষ করে দেওয়ার কথা ছিল। যা তোমাকে শেষ করে দেয় না, তুমি যদি সেটাকে একবার সহ্য করে ঘুরে দাঁড়াতে পারো লাইফে, অনেক দূর যেতে পারবে। ক্যারিয়ার আসলে কি? ক্যারিয়ার জিনিসটার সবচাইতে সহজ লেসনটা পেয়েছিলাম আমার এক ক্লিনারের কাছ থেকে, সুইপার। তখন আমি কাস্টম হাউসে কাজ করতাম, চিটগং কাস্টম হাউসে। আমার পোস্টিং ছিল এয়ার ফ্রেটে, এয়ারপোর্টের পাশে হচ্ছে এয়ার ফ্রেট। তো আমি যেদিন জয়েন করি, প্রথম দিন ঢুকে দেখি একজন ক্লিনার, সুইপার আর কি, আমার রুম বুঝতেছে আর কি, মুছে দিচ্ছে, রুম বুঝতেছে। তো আমাকে দেখে তার কাজ বন্ধ না করে ওইভাবেই সালাম দিচ্ছে, সালাম দিয়ে কাজ করতেছে। তো তখন আমি দেখলাম যে সে কাজ করতেছে, আমি চেয়ারে বসে বললাম, আচ্ছা আপনার নাম কি? বলে স্যার রহিম। বলে রহিম একটু ভালো করে পরিষ্কার করবেন যাতে কোনো ময়লা না থাকে, ফাঁকিটাকে দিয়েন না। এই বসে কাজ বন্ধ করে তারাই বলবে কি স্যার আমি তো ফাঁকি দিই না স্যার কাজে। বলে না আপনি ফাঁকি দেন তো, বলে নাই, বলছি ফাঁকি দিয়েন না। বলে কিন্তু স্যার আমি ফাঁকি দিচ্ছি না। আমি কি রে ভাই এভাবে কথা বলে কেন? বলে কি না মানে ঠিক মতো পরিষ্কার করবেন। বলে স্যার আমি ঠিক মতো পরিষ্কার করি, আমি স্যার গত 20 বছর ধরে মেজে সাফ করি। সে আমাকে বললো আমি গত 20 বছর ধরে মেজে সাফ করি, আমাকে কখনোই কোনো বড় স্যার বলতে পারে নাই যে আমি কাজে ফাঁকি দিই। আমি স্যার কাজে ফাঁকি কখনোই দিই না। ঠিক আছে, থ্যাংক ইউ, পরিষ্কার করি। দেখলাম এই লোকটার আত্মসম্মান বোধ অনেক বেশি, এবং যে কাজটা সে করে ছোট কাজ হতে পারে কিন্তু এটাকে সে ভালোবেসে করে, এটা তার কাছে মোটেও ছোট না। এবং অন্য অনেকের চাইতে মানে এই ধরনের মানুষ যেমন হয় আর কি, সে আসলে ওরকম ছিল না, একটু ডিফারেন্ট ছিল। যে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবা, তাকে আমি কখনো একটা টাকাও বসে দিতে পারি নাই। ধরো সিঙ্গারা আনালাম, 2 টাকা বাঁচছে, সে 2 টাকা ফেরত দিত। নিতে বললে কখনোই নিত না। তখন ভাবতাম 2 টাকা কম দিল, নিচ্ছে না, একটু বেশি টাকা দিয়ে দেখি। সে কখনো বকশিস নেয় না কারো কাছ থেকে, তার লাইফে, সার্ভিস লাইফে কখনো সে বকশিস নেয় না।
এরপর তার আরো কিছু লাইফ ফিলোসফি জানার চেষ্টা করলাম, কিন্তু সে এমন একটা মানুষ, মানে পেটের ঘুম মারলেও কথা বের হয় না। তাকে ডাকতাম, ডেকে মাঝে মাঝে গল্প করতাম যে আপনি কেমন আছেন, আপনার বাসায় কে কে আছে, ইত্যাদি ইত্যাদি। তখন সে বলতো যে তার বউ আছে, বাচ্চা আছে, এইসব কথাবার্তা বলতো। একদিন সে আমাকে এসে বললো, স্যার আমার একটু ছুটি লাগবে। রহিম কখনো এরকম মানে দুপুরবেলা ছুটি চায় না, ও খুব সিনসিয়ার একটা মানুষ। ইভেন যেখানে যেখানে ময়লা দেখা যায় না আলমারির পেছনে, সেখানেও সে পরিষ্কার করে ফেলে নিজ দায়িত্বে। তাই বললাম, ভাই ছুটি লাগবে কেন, কি হয়েছে? বলে, স্যার আমার একটা প্রাইভেট কাজ আছে। মাঝে মাঝে ইংলিশে কথা বলতো, প্রাইভেট কাজ আছে। আমি চিন্তা করলাম, এই মাঝ বয়সী মানুষ তারা সে প্রাইভেট কাজ। আরে বলেন আপনার কি প্রাইভেট কাজ? বলে, স্যার প্রাইভেট কাজ স্যার। আরে বলেন না আপনি, আমরা বলে, স্যার আসলে বলে, স্যার আমার বউকে বলছি আজকে বিকালবেলা নদীর পাড়ে ঘুরাতে নিয়ে যাবো, ওই জন্য স্যার আমি চলে যাবো। তাহলে আমি এখনই তো ছুটি ছুটি যান। এই ধরনের বিষয়গুলো ওর মধ্যে ছিল। সে খুব রোমান্টিক একটা মানুষ ছিল, ভাবিকে সময় দিত, সন্ধ্যাবেলা গিয়ে সিনেমা দেখতে যেত, এবং ওই সিনেমার মধ্যে ধরো বান্নাকে খুব পিটাইছে, এটা খুব কষ্টের কাজ ছিল। মানে সে সদাকে বলতো, বলে স্যার ও জীবনে নরম, স্যার দোদকে ছাড়া কোথাও যাবে না স্যার, মাথা মাথা নাক দিয়ে অঙ্গে করে দিচ্ছে। মানে তার খুব কষ্ট হতো এগুলো দেখতে। তা ভাবির সাথে গল্প গল্প করতে এগুলো বলতো। এবং সে তার লাইফ নিয়ে হ্যাপি ছিল, সে তার চাকরি নিয়ে হ্যাপি ছিল। তার মধ্যে কখনো মন খারাপ করা, এগুলো নিয়ে আফসোস করা দেখি নাই। তখন আমি তাকে একদিন বললাম, আচ্ছা রহিম আপনি যে বকশিস টকশিস নেন না, আপনি ভাই কয় টাকা বেতন পান? বকশিস নিলে অসুবিধা কি? বলে, স্যার আমি তো অনেক টাকা পাই স্যার, আমার বউ সেলাই করে, আমি বেতন পাই, আমার ছেলে আমাকে টাকা পাঠায়, আমার স্যার এত টাকা দরকারটা কি? আমার তো স্যার কোনো দরকার নেই, আমার ছেলে প্রতি মাসে আমাকে 5,000 টাকা পাঠায়, আমার স্যার এত টাকা লাগে না। তো পরে আমি খবর নিয়ে জানলাম এই রহিমের এক ছেলে এক মেয়ে। আজ থেকে অনেক বছর আগে কথা বলতেছি, ধরো 3 বছর 3.5 বছর আগে কথা বলতেছি। তার ছেলেটা তখন পড়াশোনা করতো বুয়েটে, ইলেকট্রিক্যালে পড়াশোনা করতো, আর মেয়েটা চিটগং ইউনিভার্সিটিতে বিবিএ করতো ফার্স্ট ইয়ার। এখন তুমি আমাকে বলো, এই রহিম তোমার আমার চাইতে, অনেক বড় বড় ব্যবসায়ীর চাইতে, শিল্পপতির চাইতে অনেক সাকসেসফুল না? ও একজন সাকসেসফুল ফাদার, ও একজন সাকসেসফুল হাজবেন্ড, উনি একজন সাকসেসফুল মানুষ, একজন ভালো মানুষ। ও যদি এই ক্যারিয়ার জিনিসটা, মানে আমি তখন মনে হয়েছে দিস ক্যারিয়ার, ওনার ক্যারিয়ার আমার অনেক অফিসারের ক্যারিয়ার থেকে ভালো, এটা মনে হয়েছিল। একটা ক্যারিয়ারে আসলে কি কি বিষয় থাকে আমি আমার মতো করে বলছি, এটা সম্পূর্ণ আমার কনসেপ্ট, তোমরা তোমাদের মতো করে ভাববে, অসুবিধা নেই। একটা ক্যারিয়ারে থাকবে পারিবারিক এবং সামাজিক মর্যাদা, তোমার একটা ডিগনিটি থাকতে হবে। আর্থিক সচ্ছলতা, যাতে তোমার আর্থিক সচ্ছলতা থাকে। অনেক টাকা দরকার নাই, যত টাকা বেশি থাকবে তত টেনশন বাড়বে এবং ঘুম হবে না। যতটুকু টাকা দরকার, যতটুকু টাকা সম্মানজনক হয়ে বাঁচার জন্য দরকার, ততটুকু টাকা দরকার হয় মানুষের। নিজের ইচ্ছে মতো কাজের বাইরের সময়টাকে উপভোগ করার সুযোগ, এটা অনেকেরই থাকে না, আমারও অনেক সময় থাকে না। আমি আমার কথাই বলি, আমার ক্যারিয়ার যে খুব ভালো তা না। আমি চাকরি করছি, বেতনও পাচ্ছি, কিন্তু আমি যে বেতনটা পাচ্ছি সেই বেতনটা খরচ করার কোনো সুযোগ নাই। আমার এক বন্ধুর এক্সাম্পল দিয়ে বুঝতে পারলাম, ওর নাম সাগর। তো ও আমাদের সময় বুয়েটে করতো, ইলেকট্রিক্যালে করতো বুয়েটে, ও বুয়েটের শিক্ষক ছিল। তো একদিন আমরা দেখলাম সাগর মাস্টারি ছেড়ে সে জয়েন করছে এরিকসন কোম্পানিতে। এর কারণটা ছিল এই, এরিকসন কোম্পানিতে ওকে বুয়েটের চাইতে প্রায় 3 গুণ বেতন দিত, এই কারণে সে ওখানে জয়েন করছে। ওখানে চাকরি করলো বোধহয় 5-6 মাসের মতো, আবার ওটা ছেড়ে সে আবার জয়েন করছে বুয়েটে, মাস্টারি করতে জয়েন করছে। আমি তাকে বললাম, কি রে বেটা, তুই একবার ওখানে যাস একবার এখানে যাস, ছাড়লি কেন? এরিকসন চাকরি তো ভালো চাকরি ছিল। তখন সে আমাকে যে আনসারটা দিয়েছিল, আনসারটা আমার খুব ভালো লাগছে। আনসারটা ছিল এরকম, বলে দোস্ত তোর কথা ঠিক, বেতন টেতন ভালো দিত, মান সম্মানও ছিল ভালো, সব ঠিক আছে, আমাকে অনেক টাকা বেতন দিত এরিকসন, আমি স্বীকার করতেছি, কিন্তু যে টাকাটা দিত সেই টাকাটা খরচ করার জন্য কোনো সময় দিত না, আমি টাকাটা দিয়ে করবোটা কি? আমার খুব ভালো লাগছে আনসারটা। তো যেন এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, থার্ড পয়েন্টটা, পরিবারকে দেওয়ার মতো সময় এটা আমিও পাই না। তারপরও থাকলে ভালো, এই ক্যারিয়ারে এই জিনিসটা থাকলে ভালো। কাজের নিরাপত্তা, এটা খুব ইম্পর্টেন্ট, জব সিকিউরিটি। চাকরি করছো, 1 মর্নিং শুটে ইউ আর ফায়ার্ড, তখন কি হবে? ওটা যেন থাকে, চাকরির নিরাপত্তা, যেন জব সিকিউরিটি থাকে। প্রণোদনা, প্রণোদনা মানে হচ্ছে যদি শুধু টাকার জন্যই কাজটা করো, শুধুমাত্র বেতনের জন্য যদি কাজটা করো, একটা সময় তোমার সেই কাজটা ভালো লাগবে না, যে কোনো কাজে হোক না কেন। একটু ভেবে দেখো, তুমি যে জবটা করতেছো এটা কি শুধু টাকার জন্য করো, নাকি এখান থেকে অন্যান্য ইনসেনটিভ আছে, তোমার ভালো লাগার কিছু বিষয় আছে, তোমার ভালো লাগার কিছু বিষয়কে তুমি তোমার মতো করে করতে পারছো, তাহলেই ভালো লাগবে।
এটা বাদ দিয়ে আমাদের আজকে সময় বেশিক্ষণ নাই, আমি অনেকগুলো স্লাইড স্কিপ করতে হবে, এছাড়া আসলে উপায়ও নাই। লাইফ লেসন্সে চলে যায়। আমার ক্যারিয়ার আড্ডাটা সাধারণত মানে হোল ডে লং হয়, মানে একটু সকাল থেকে হয়, অনেকক্ষণ লাগে। আমি অনেকগুলো স্লাইড হয়তো স্কিপ করবো, স্লাইডটা আমি দিয়ে যাবো, তোমরা নিয়ে নিও, ওদেরকে দিয়ে যাবো স্লাইডটা। লাইফ লেসন্স। আমার লাইফে আমি কিছু বিষয় মেনে চলতাম, একটা সময় অনেক বেশি চলতাম, যখন তোমাদের মতো ছিলাম বিশেষ করে। এখন একটু কম চলি, ফাঁকিবাজ হয়ে গেছে। তো আমি এখন যা যা লিখেছি এগুলো আমি বিশ্বাস করি এবং প্র্যাকটিস করি বা করতাম। এখনো অনেকগুলো 80% প্র্যাকটিস করে 20% আর করি না, সময় পাই না। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাম্বার 1, কম ঘুমালে চেহারা নষ্ট হয়, এই কথাটি সত্যি নয়। পৃথিবীতে ঘুমিয়ে ঘুমিয়ে কোনো ব্যক্তি সফল হয়েছে আমি দেখি নাই। যদি তুমি তোমার কাজটা করতে চাও, যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, তোমাকে অবশ্যই ঘুম কমাতে হবে। একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন ভালোভাবে 6 ঘন্টা ঘুমোচ্ছে না, 6 ঘন্টা, এর বেশি ঘুম লাগে না, 6 ঘন্টার বেশি ঘুম লাগে না। এটা আমি এখনো প্র্যাকটিস করি। মোবাইলের ড্রাফটসে বা নোটবুকে তোমার সুন্দর চিন্তা ভাবনাগুলো লিখে রাখবা। আমাদের মাথায় ডেইলি অনেকগুলো সুন্দর সুন্দর ভাবনা আসে এবং সেটা হারিয়েও যায়, থাকে না মাথায়। পরবর্তীতে সেটা কোনোভাবেই মনে পড়ে না। আমি তোমাদের বলবো ওই চিন্তা ভাবনাগুলোকে লিখে রাখো, একটা কাগজে কিংবা মোবাইলের ড্রাফটসে লিখে রাখতে পারো। প্রতিদিন 30 মিনিট করে কোন একটা মোটিভেশনাল বই পড়ার চেষ্টা করবা, অথবা কোন একটা মোটিভেশনাল লেকচার শোনার চেষ্টা করবা 30 মিনিট। মোটিভেশনাল বইগুলো কিংবা মোটিভেশনাল লেকচার শোনার সময় দয়া করে ওখানে যে কথাগুলো লেখা হয় বা বলা হয় সেগুলোকে তোমার লজিক দিয়ে জাজ করবা না। আমি আমার লাইফ থেকে শিখছি, লাইফটা লজিকে চলে না, লাইফটা চলে বিশ্বাসে, বিলিফে চলে, লাইফটা বিশ্বাসে চলে। অনেক সময় পৃথিবীতে অনেক কিছুই ঘটবে তোমার সাথে, তোমার লাইফে, যে জিনিসগুলোর কোনো ব্যাখ্যাই তোমার কাছে নাই, কিন্তু সত্য ঘটনা হচ্ছে জিনিসটা ঘটে গেছে, তুমি ব্যাখ্যা করতে পারতেছো না, ব্যাখ্যাতীত। ওই জন্য মোটিভেশনাল বই পড়ার সময় বা মোটিভেশনাল লেকচার শোনার সময় দয়া করে সেগুলো নিয়ে এক্সপ্লেইন করতে যেও না, লজিকে ফেলতে যেও না, কোনো কাজে আসবে না। লাইফ ইজ নট এ ডিবেটিং কম্পিটিশন। ওই ডিবেটিং কম্পিটিশন স্কুল কলেজে পর্যন্ত ভালো, ভার্সিটিতে ভালো, লাইফে না। দ্য ম্যাজিক অফ গিভিং, এটা না দেখাই সময় হয়তো পাবো না। প্রতিদিন সকালে উঠে তুমি কি কি করতে চাও সেই দিন একটা কাগজে লিখে ফেলবে, একটা কাগজে লিখে ফেলো তুমি সেই দিন কি কি কাজ করতে চাও। এটা খুবই কাজে দেয়। আমরা মাথায় রাখি না, এটা করব সেটা করব, সত্যি বলছি মাথায় থাকবে না, মাথায় থাকে না। আজকে থেকে লেখার চেষ্টা করো। তুমি যখন পড়াশোনা করতে বসবা, তুমি যখন কোনো একটা কাজ করতে বসবা, আগামী 2 ঘন্টা তোমার কি কি করার ইচ্ছা তুমি একটা কাগজে লিখে ফেলো, তাহলে এটা ভুল হবে না। এটা সত্যি সত্যি লিখো। আমি এভাবে করে বলি, ডোন্ট থিঙ্ক অন ইউর মাইন্ড, থিঙ্ক অন পেপার। পেপারে চিন্তা করো, পেপারে ভাবো, লিখে লিখে ভাবো, খুব কাজে দেয়, এটা সত্যিই কাজে দেয়। আপুদেরকে বলি, তোমার লাইফ পার্টনার যত বেশি স্টুপিড হবে, তোমার ফিউচার জেনারেশন তার চেয়ে বেশি স্টুপিড হবে, এটা মনে রাখবা। ওই জন্য যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, তাকে ভালো কিছু করার জন্য উৎসাহিত করো সবসময়, তাকে ভালো কিছু বলার জন্য, ভালো কিছু ভাবার জন্য উৎসাহিত করো। ছেলেদের ক্ষেত্রে সত্য কথাটা। আচ্ছা, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটা ছোট্ট প্র্যাকটিস করতে পারো, এটা তোমার মেন্টাল শক্তি বাড়াতে সাহায্য করবে, আসলেই করবে, আমার করছে। সেটা হলো, তুমি দেখো তোমার লাইফে অনেকবার অনেকবার তুমি অনেকগুলো বিপদ থেকে বেঁচে গেছো কোনো কারণ ছাড়াই। সেই বিপদটা তোমার হতে পারত, সেই দুর্ভাগ্যটা তোমার জীবনে আসতে পারত, কিন্তু সেটা আসে নাই, কোনো কারণ ছাড়াই, কোনো ব্যাখ্যা নাই। সেটা অবশ্যই সৃষ্টিকর্তার ইশারায়, সৃষ্টিকর্তার অনুগ্রহে। আমরা যেটা করি না ওটার জন্য কখনো ওনাকে থ্যাঙ্কস দেওয়া হয় না। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 1 বা 2 মিনিট সৃষ্টিকর্তাকে বলবে, তুমি আমাকে এই এই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছো, এই এই দুর্ভাগ্য থেকে বাঁচিয়ে দিয়েছো, অনেক ভালো রেখেছো, শুকরিয়া। এই কথাটা বলে ঘুমাবা। এইটা প্র্যাকটিসটা করে দেখো, এটা মেন্টাল পাওয়ার বাড়াতে সাহায্য করে এই বিষয়টা। আর যে মানুষের কৃতজ্ঞতা নাই সে মানুষ কখনো বেশি যেতে পারে না, যেমনই হোক না কেন। কৃতজ্ঞতা অনেক বড় একটা শক্তি, গ্র্যাটিটিউড। এটা একটু অফ করেন, লাইটটা একটু অফ করেন, দেখুন। এত এত কথা শোনায় জেদ লাগে না? যারা তোমাকে শাসন করে মাঝে মাঝে মনে হয় না তাদের মাথার উপর উঠে খিলা কেটে খাই, ইচ্ছা করে না? আমার তো খুব করতো। আচ্ছা,
আরেকটা জিনিস শিখাই দিই, এটা আমার সম্পূর্ণ আমার ভিউ, তোমাদের অন্যরকম ভিউ থাকতে পারে। যে মানুষটা তোমাকে তার জীবনে অপরিহার্য মনে করে না, সে মানুষটাকে কখনোই তোমার জীবনে অপরিহার্য বানাবে না, যে হোক না কেন। যে মানুষটা তোমার জন্য বা তোমাকে ছাড়াই দিনের পর দিন সুখে শান্তিতে আনন্দে নিঃশ্বাস নিচ্ছে, সেই মানুষটার জন্য কখনো দমাটে মারা যাবে না, দরকার নেই, থাকুক সে তার মতো করে। বলতে পারো যে আমি ভাইয়া লাইফের অনেক সুন্দর সময় কাটিয়েছি তার সাথে, কিভাবে ভুলে যায়, এতগুলো সময় কাটিয়েছি, এটা কি সম্ভব? আমি তোমাকে বলি, তুমি লাইফে কতটা সময় তার সঙ্গে কাটিয়েছো সেটা ইম্পর্টেন্ট না, আজকে থেকে কতটা সময় তুমি তাকে ভুলে কাটাতে পারবে সেটা হচ্ছে তোমার লাইফে ইম্পর্টেন্ট। তোমার লাইফ সেটাই তৈরি করে দিবে, চেষ্টা করো প্র্যাকটিস করতে। এখন আমরা একটা গান দেখবো, পুরোনো একটা গান আবার দেখবো, এবং দেখার সময় এই গানে অমিতাভ বচ্চন যেভাবে করে নাচে ওই নাচটা একটু খেয়াল করবো, পা কিভাবে মুভ করে খেয়াল করবো। সত্যি অমিতাভ বচ্চনের জায়গায় আমি বা আমরা হলে হয়তোবা সেই দিন ওই শুটিংটা পোস্টপোন করার সিদ্ধান্ত নিতাম, উনি নেন নাই, সেই কারণে উনি অমিতাভ বচ্চন, আমরা না। এদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে ওই জায়গাতে। এখন আমরা দেখি যাদেরকে আমরা সুপারস্টার বলি তারা কেন সুপারস্টার, তাদের বায়োগ্রাফি পড়ে আমি কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে, সেই বিষয়গুলোকে আমি আমার মতো করে লিখেছি বড় স্ল্যাকগুলোতে। আরেকটা বুদ্ধি দিই ছোট, সেটা হচ্ছে বেশি বেশি করে বায়োগ্রাফি করার চেষ্টা করো জীবনে, এবং এই মহৎ মানুষগুলো কিভাবে কাজ করতেন, কিভাবে লাইফটাকে চালাতেন একটু বোঝার চেষ্টা করো, তোমার লাইফে অনেক চেঞ্জ আসবে। এখানে যেমন একটা নামই বলি, উইংস অফ ফায়ার গ্রুপ আছে, এখানে অগ্নিপক্ষ নামে বাংলা অনুবাদ পাওয়া যায়। যারা করনি একটু পড়ে নিও অগ্নিপক্ষ, পড়ার পরে তুমি এবং পড়ার আগে তুমি মধ্যে পার্থক্য থাকবেই, অনেক ভালো একটা পড়ে নিও। তো আমরা একটু দেখি এই সুপারস্টার গুলো কেন সুপারস্টার, আমরা কেন না, ওদের সাথে আমাদের পার্থক্য কোন জায়গাতে। কেউ নেই? বিগ বি, হ্যাঁ, অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের যে বিষয়টার জন্য উনি অমিতাভ বচ্চন, সেটা হচ্ছে ডিসিপ্লিন। তোমাদের একটা তথ্য দিই, অমিতাভ বচ্চনের বয়স কত এখন? 73, 74। উনার ক্যারিয়ারে এমন একটা দিনও নাই যেই দিন উনি শুটিং সেটে 1 সেকেন্ড দেরি করে এসেছেন, একটা দিনও নাই। এতটাই ডিসিপ্লিন টাইপের মানুষ অমিতাভ বচ্চন। এই কথাটা আমাকে খুব বেশি ইন্সপায়ার করে, এই কথাটা খুব ইন্সপায়ার করে। প্রায় সময় বলে আই এম দ্য বেস্ট। খেয়াল করছো কখনো যখন এরকম সবাইকে হাত দেখায়, হাত দেখানোর সময় উনি একটা ফ্লাইং কিস দিয়ে বলে আই এম দ্য বেস্ট, এই কথাটা বলে। এটা উনি আসলে ওদেরকে বলে না, অডিয়েন্সকে বলে না, নিজেকে বলে। ওনার লাইফ স্টাইলটা একটু পারলে পড়ে দেখো, ইন্টারনেটে পাওয়া যায়, ইন্সপায়ার হওয়া। উনি বলে আমি জানি আপনাদের মধ্যে অনেকে আমাকে পছন্দ করেন না, প্রকাশ্যে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন, আমাকে হেট করেন, এবং আমি একটা সিনেমা করার সময় এমন ভাবে করি যাতে যারা আমাকে হেট করেন তারাও যেন দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে আমার সিনেমাটা দেখতে বাধ্য হন। আমি ভালো করে সিনেমা করি। দিস ইজ কল্ড প্যাশন। এই জিনিসটাকে বলে প্যাশন। এই জিনিসটাকে বলে নিজেকে চ্যালেঞ্জ করা। আমরা কিন্তু অনেক চ্যালেঞ্জ করি, তোরে দেখে নিব, তুই কেমনে হাঁটোস দেখে নিব। এই চ্যালেঞ্জটা নিজেকে করে দেখো, তুমি তোমাকে দেখে নাও, এরপর তুমি দেখবা তোমার লাইফে চেঞ্জ হতে বাধ্য। শাহরুখ খান করে এই কাজটা প্রায় সময়। মিস্টার পারফেক্ট আমির খান। আমির খানকে যে জিনিসটা আমির খান করেছে সেটা হচ্ছে পারসুইট অফ পারফেকশন। এদের কিন্তু কারোর হাইট অনেক বেশি না। আমির খান, সালমান খান, শাহরুখ খান কারো হাইট কি অনেক বেশি না। এই হাইট দিয়ে ওরা পুরো বিশ্ব কাঁপাই দিয়েছে। চিন্তা করে দেখো, এটা কিন্তু একটা বিশাল ক্রেডিট। ওদের সম্পর্কে জানতে ইচ্ছে করে না তারা কিভাবে করলো কাজটা, লাইফ স্টাইলটা কেমন, কোন কোন বিষয়গুলো করছে এই কাজটা করার জন্য। ওনার এই বিষয়টা ছিল পারসুইট অফ পারফেকশন। সে আমার নয়, আমার ক্রাশ। ক্রাশদের মধ্যে একজন। ক্রাশ তো বলা ঠিক হবে না, ক্রাশ তো কত কত খাই। আমার সবচেয়ে প্রিয় খাবার ক্রাশ। কে উনি? ক্যাটরিনা। ক্যাটরিনার মধ্যে যে জিনিসটা আছে যেটা অনেকের মধ্যে নাই, সেটা হচ্ছে পারসিভারেন্স, অধ্যবসায়। উনি কখনো হাল ছাড়েন না, কোন একটা কাজে লেগে থাকেন, চেষ্টা করে যান। কে?
আমাদের আপুদের ক্রাশ আব্রাহাম। আব্রাহামের মধ্যে যে জিনিসটা খুব প্রকট, যে কারণে উনি আব্রাহাম, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ কথার মানে হচ্ছে উনি এমন অনেক রোল প্লে করেন যে রোলগুলো অনেকে ফিরিয়ে দিয়েছে, অনেকে সাহস করে না রোলগুলো প্লে করতে। এন্টারপ্রাইজ, উদ্যোগ, কোন একটা রোল যেটা অন্যরা ফিরিয়ে দেয় উনি সেটা গ্রহণ করেছেন অনেক মুভিতেই। এই ব্যাপারটার জন্য উনি আব্রাহাম পছন্দ করেছেন। চ্যালেঞ্জ নেওয়া। চকলেট বয়, ওনাকে এই রণবীর কাপুরকে যে বিষয়টা রণবীর কাপুর করেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাল ফোকাস। ম্যাক্সিমাল ফোকাস হচ্ছে উনি ওনার কনসেন্ট্রেশন অন্যদিকে না দিয়ে যে কাজটা যখন করা দরকার সেই কাজটাতে ফুলি কনসেন্ট্রেট করতে পারেন, এটাকে বলে ম্যাক্সিমাল ফোকাস। আমার এক্স গার্লফ্রেন্ড হাসতে কিসের জন্য? আমি তো রাজি ছিলাম 50%, ও রাজি হলে তো হয়ে যেত। এটা তো আসলে আমার তো দোষ ছিল না কোনো, এটা ওর ব্যর্থতা, আমাকে সে পড়াইতে পারে নাই। এবং ঐশ্বরিয়ার জন্মদিন আমার জন্মদিন একদিন আগে পড়ে, এটা ভাবতে খুব ভালো লাগে আর কি। ঐশ্বরিয়াকে যে জিনিসটা ঐশ্বরিয়া করেছিল সেটা হচ্ছে গ্রেস আন্ডার প্রেসার। ঐশ্বরিয়া একটা মুভি আছে গুরু, কেউ দেখেছে এখানে? গুরু না দেখলে দেখিনি। সবচাইতে মোটিভেশনাল 3টা হিন্দি মুভির মধ্যে এটা একটা, গুরু। তো আমার দেখা আর কি। তো ওখানে একটা গান আছে না, দেখছো? ওখানে যে নাচটা মনে আছে তোমাদের? যখন ওই দৃশ্যটা শুটিং করা হচ্ছিল তার আগের রাত্রে ঐশ্বরিয়া কাজের চাপে সারা রাত ঘুমাতে পারেন নাই। সারা রাত না ঘুমিয়ে কেউ এই ধরনের ডান্স করতে পারে, তাও কি ফ্রেশনেস বজায় রেখে, এটা ঐশ্বরিয়ার পক্ষে সম্ভব। এই জিনিসটা ওনার মধ্যে খুব বেশি ছিল। যতই প্রেশারে থাকুক না কেন, ওনার এক্সপ্রেশন এটা বোঝার কোনো উপায় ছিল না, ওনার কাজটা বোঝার কোনো উপায় ছিল না বা উপায় থাকে না। গ্রেস আন্ডার প্রেশার। ঋত্বিকের মধ্যে এই ব্যাপারটা খুব প্রবল, উইনার্স অ্যাটিটিউড। এর মানে হচ্ছে যখন তুমি উইন করো নাই, তুমি উইন করতে চাচ্ছ কোনো কিছু, ওটা করার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, তখন থেকে তোমার যে মাইন্ডসেট, তোমার যে অ্যাটিটিউড, সেটা হতে হবে উইনারের মতো। তুমি ধরে নাও তুমি একজন উইনার, এবং একজন উইনার এবং একজন কমনার একইভাবে কাজ করে না। একজন উইনার এবং একজন অর্ডিনারি মানুষ একইভাবে ভাবে না। একজন উইনারের মাইন্ডসেটটাকে স্টাডি করো, সে কিভাবে করে ভাবে, কিভাবে করে কাজগুলো করে, এবং তুমি ধরে নাও তুমি একজন উইনার, তুমি অলরেডি উইন করে ফেলেছো, সেইভাবে করে কাজগুলো করো, তাহলেই হবে। আমি একটা কথা বলছিলাম, কম ঘুমালে চেহারা নষ্ট হয়, এই কথাটি সত্যি নয়, তাই না? শাহরুখ খানের বায়োগ্রাফি যদি পড়ো তাহলে তোমরা দেখবা শাহরুখ খান ওনার লাইফে প্রতিদিন ঘুমাতে পারেন খুব বেশি হলে 3 থেকে 4 ঘন্টা, এর বেশি উনি ঘুমানোর সময় পান না শাহরুখ খান, একদম প্রথম থেকে, ক্যারিয়ারের প্রথম থেকে। এখন আমারে বলো, যদি কম ঘুমালে চেহারা খারাপ হতো তাহলে তো শাহরুখ খানের চেহারা এত সুন্দর হতো না। সো কম ঘুমালে চেহারা নষ্ট হয় কথাটা শুনতো না। ওরা অনেক পরিশ্রম করে, অনেক বেশি পরিশ্রম করে, আমরা শুধুমাত্র ওই গ্রেসটা দেখি। ওনাকে ছিল, উনি হচ্ছেন সেই ভদ্রলোক, যে ভদ্রলোক তার 55 বছর পার হওয়ার পর বলেছেন প্রত্যেকটা পুরুষের সঠিক সময়ে বিয়ে করা উচিত। সালমান খানের মধ্যে যে বিষয়টা খুবই ভালো, যেটা অনেকের মধ্যে নাই, সেটা হচ্ছে জেনারেসিটি, দান খয়রাত করা, হৃদয়টাকে বড় করা। এই দান খয়রাত করার ব্যাপারে সালমান খান অন্য যে কোনো স্টারের চাইতে এগিয়ে, অন্য যে কোনো সুপারস্টারের চাইতে অনেক এগিয়ে। এই বিষয়টা ওনাকে অনেক বহন করেছে, অনেক বড় করতে সাহায্য করেছে। আর এটা হচ্ছে তুমি ভেবে দেখো, তোমার মধ্যে নিশ্চয়ই এমন না এমন কোনো স্পেশাল কোয়ালিটি আছে যেটা তোমার অনেক ফ্রেন্ডের মধ্যে নাই। সেই কোয়ালিটিকে নার্চার করো, প্র্যাকটিস করো, যত্ন নাও। যদি যত্ন নাও তাহলে সেই কোয়ালিটি তোমার যত্ন নিবে। একটু মনে মনে ভাবো তোমার মধ্যে এমন কি গুণটা আছে যেটা অনেকের মধ্যে নাই, সেটাকে শক্তি ধরে সামনের দিকে এগিয়ে যাও। এটাতে না যাই, সময় নাই বেশি। একটা সোজা বুদ্ধি দিই, সহজ বুদ্ধি দিই। যে মানুষটা অন্য মানুষকে সম্মান করে না, অন্য মানুষ সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না, লাইফে কখনো এই ধরনের কোন মানুষের সঙ্গে মিশবা না। কারণ এই ধরনের মানুষ থেকে কোনো কিছু শেখার নাই, তারা নিজেরাও কিছু করতে পারে না, তোমাকেও করতে দেয় না। আর এই ধরনের মানুষকে অ্যাভয়েড করবা অলওয়েজ। সেটা হচ্ছে 2 ধরনের মানুষ, এক অতি পণ্ডিত,
2 অতি বুদ্ধিমান। মনে রাখবা, অতি পণ্ডিত এবং অতি বুদ্ধিমান মানুষ লাইফে কিছু করতে পারে না। তাদের সবসময় অ্যাভয়েড করবা, তাদের সঙ্গে এড়িয়ে চলবা, শেখার কোনো কিছু নেই ওদের কাছ থেকে। তুমি যাকে পছন্দ করো, ভালোবাসো, তার সবকিছু নিয়ে কখনো ঘাটতে যাবা না, লাইফে আটকাকি হবা। কিরকম? ধরো আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমি যদি আমার মায়ের সবকিছু নিয়ে ঘাটতে যাই, তখন আমার মনে হবে আমার আম্মা আমার বাবাকে ওই দিন অমুক অমুক দিন ঝগড়া করে ভাত রান্না করে দেয় নাই, আমার আব্বা না খেয়ে অফিসে গেছে। তখন আমার আম্মাকে হয়তোবা আমার ঘৃণা করতে ইচ্ছা করবে, অপছন্দ করতে ইচ্ছা করবে, কিন্তু আম্মাকে ঘৃণা করা সহজ না, খুব কঠিন। ওই কষ্টটা নিজের উপর এসে পড়ে। ওই জন্য তুমি যাকে পছন্দ করো তার সবকিছু নিয়ে কখনো ঘাটতে যেও না। সবকিছু নিয়ে ঘাটতে গেলে তার কিছু হবে না, কিন্তু তুমি কষ্ট পাবা অনেক। আজকের পর থেকে সবাইকে সময় দেওয়া বন্ধ করে দাও। তুমি যদি তোমার লাইফে সবাইকে সময় দাও, তুমি কখনোই তোমার কাজগুলো গুছাই করতে পারবে না, সম্ভব না। আমাদের টাইমটা কিন্তু খুব কম, লিমিটেড। সবাইকে সময় দেওয়া বন্ধ করে দাও। ইনস্ট্রুমেন্টাল মুভি, পেইন্টিং, বই, এগুলো তোমরা সবাই দেখো বা পড়ো, আমি জানি। এখন থেকে কোন একটা ভালো বই পড়ার পর ওই বইটা নিয়ে তোমার অনুভূতিটা কি, একটা ভালো মুভি দেখার পর, একটা ভালো ইনস্ট্রুমেন্টাল শোনার পর তোমার কেমন লাগলো, সে অনুভূতিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, ফেসবুকে লিখে শেয়ার করবা। এতে তোমার চিন্তা ভাবনা সুন্দর হবে এবং লেখার হাতটা ভালো হবে। আমরা জুয়েলে যারা আমরা পড়াশোনা করছি, আমাদের দুইটা স্কিলে খুব সমস্যা থাকে। নাম্বার 1 কমিউনিকেটিভ স্কিল। আমরা ফাইবার বোর্ডে গিয়ে কথা বলতে পারি না সুন্দর করে, নিজেকে উপস্থাপন করতে পারি না। আমার চাইতে অনেক লেস কোয়ালিফাইড লোকজন জাস্ট চাপার জোরে ভালো ভালো চাকরি পেয়ে যায়, এটা খুব হয়। নাম্বার 1। নাম্বার 2, আমাদের রাইটিং স্কিল ভালো না, আমরা লিখি না, লেখার প্র্যাকটিস থাকে না। এটা স্বাভাবিক, আমাদের পড়াশোনায় সেটা থাকে না। তোমাকে সেটা নিজ থেকে প্র্যাকটিস করতে হবে, বাড়তি সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। যারা বাড়তি মাইলেজ যায়, যারা বাড়তি দূরত্ব অতিক্রম করে, শিওর থাকতে পারো তারা তোমার চাইতে বাড়তি পরিশ্রম করে, তাহলে সম্ভব না। আরেকটা বুদ্ধি দিই, আমি আমার লাইফে দেখছি একজন বুদ্ধিমান বা জ্ঞানী মানুষের সাথে 20 মিনিট কথা বললে বা 20 মিনিট সময় কাটালে যে লাভটা হয়, ওই লাভটা 20টা ভালো বই পড়ার থেকেও বেশি। চেষ্টা করো লাইফে তোমার চাইতে বুদ্ধিমান, তোমার চাইতে জ্ঞানী লোকের সাথে কথা বলতে, সময় কাটাতে। লাইফে অনেক শিখবে, অনেক কিছু ওদের কাছ থেকে। কঠিন কিংবা বিরক্তিকর কাজ যদি শেষ করতে পারো, নিজেকে অলওয়েজ কোনো একটা গিফট দিবা। ধরো একটা কাজ অনেকদিন হচ্ছে না, করে ফেলতে পারছো, নিজেকে কোনো একটা গিফট দিবা। গিফট মানে কেমন? ধরো ওই মামার দোকানে গিয়ে একটা সমুচা খেয়ে আসলে, এটাও কিন্তু একটা গিফট। নিজেকে একটা বই কিনে দাও, নিজেকে বলো যে মন তোকে আজকে ঘুরতে নিয়ে যাবো, শহরে গিয়ে ঘুরে আসো, ভালো লাগবে, এটা একটা গিফট। এবং এটা খুব কাজ করে, নিজেকে ঘুষ দেওয়া, নিজেকে লোভ দেখানো। যদি বিরক্তিকর কোনো কাজ শেষ করতে পারো, নিজেকে অবশ্যই গিফট দিবা। যারা চকলেট পছন্দ করো, যেমন আমি করতাম কি, চকলেট কিনে খেতাম, আমার চকলেট খুব ভালো লাগে। আর বই কিনতাম, আমার বই কেনার নেশা আছে, বই কিনে নিজেকে গিফট করতাম। আমি বলতাম তুই যদি এই কাজটা শেষ করতে পারিস, তোকে একটা বই কিনে দিবো। এটার জন্য আমি পড়াশোনা করতাম, এটার জন্য আমি কাজ করতাম। এটা খুব হেল্প করে। যদি অন্য কিছু করার না থাকে, কি করবা? রুমের দরজা বন্ধ করবা, জানালা বন্ধ করবা, ফুল ভলিউমে গান ছেড়ে দিবা, এরপর হাত পা ছুড়ে নাচানাচি করবা। এই করো না কেউ কাজটা? কেউ করো না? আমি খুব করতাম, ভালো লাগতো করতে। এবং এটা সত্যিই কাজে দেয়, নিজেকে গিফট দেওয়া। একটা ক্যাপশন দাও, এটা ক্যাপশন দাও তো। জেলাসি, রাইট, জেলাসি। লাইফে যতটুকু সম্ভব এই ব্যাপারটা থেকে দূরে থাকবা। জেলাসি লাইফে পৌঁছে দিতে পারবে না তোমাকে। ঈর্ষা, হিংসা, তুমি পুরে ছাড়খাড় হয়ে যাবা। তার চাইতে ভালো হয় যে মানুষটাকে ঈর্ষা করছো, তার মানে মানুষটা তোমার চাইতে কোনো একটা বিষয়ে এগিয়ে, তোমার চাইতে দু একটা ভালো গুণ তার আছে। সেই গুণটাকে তোমার লাইফে রেপ্লিকেট করার চেষ্টা করো, ফলো করার চেষ্টা করো, বেশি লাভ হবে, বেশি কাজ হবে। 3 হাতের মানুষ, হাত থাকবে 2টা। আমাদের অনেকের হাত থাকে 3টা, ডান হাত, বাম হাত, আর একটা কি, অজুহাত। লাইফে কখনো এক্সকিউজ দেখাও না, কেন জানো? যদি তুমি এক্সকিউজ দেখাও তাহলে হবে কি, যদি সফল হও তোমাকে লাইফে কখনো এক্সকিউজ দেখাতে হবে না। আর যদি ফেলিউর হও, তোমার এক্সকিউজ কেউ শুনবেই না। সো এক্সকিউজ দেখা আসলে তেমন কোনো ভ্যালু নাই, কারণ ফায়দা নাই তেমন কোনো।
আরেকটা কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবা, সেটা হচ্ছে কমপ্লেইন করা। আমার এটা নাই, সেটা নাই, এটা হয় না, সেটা হয় না, পরিবেশ ভালো না, এক্সেট্রা এক্সেট্রা। চুয়েটে পড়ি বলে কিছু পারে না, বুয়েটের বন্ধুরা অনেক কিছু পারে। ভুল কথা, মিথ্যা কথা, এর চেয়ে বড় মিথ্যা কথা নাই। আজকের দিনে এসে আমি তোমাদেরকে এইটুকুও বলতে পারি, আমাদের ব্যাচমেটদের দিকে তাকাই বলতে পারি, আমরা কোনো অংশ থেকে পিছিয়ে নাই, কোনো অংশেই পিছিয়ে নাই, সম্পূর্ণ ভুল কথা। যারা পিছিয়ে আছে এই দায়টা সম্পূর্ণ তার নিজের, তার ভার্সিটির না। চুয়েটে পড়ার কারণে আমাকে কোথাও কোনো বাধা নিতে হয় নাই, কোথাও আমাকে কোনো ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হতে হয় নাই, আমার বন্ধুদেরকেও হয় নাই। সবাই খুব ভালো আছে, যথেষ্ট ভালো আছে। এটা আমি করি, প্রতি 15 দিনে একদিন কারো ফোন ধরবা না, ওই দিনটা তোমার। আর ফোন ধরা কমাই দাও, সব ফোন ধরতে হবে না, ফোন ধরা কমাই দাও। সব ফোন ধরলে সারাদিন পক করলে কোনো কাজ করতে পারবে না। মানে সিলেক্টিভ ফোন ধরবা, চেষ্টা করো করার জন্য, প্র্যাকটিস করার চেষ্টা করো। আরেকটা কাজ আমরা করি, সেই কাজটা এখন মানে সরে আসতে পারবে না, সেটা হচ্ছে একটা ফোন আসছে, তুমি খুব ভালো করেই জানো এই ফোনটা যদি এখন ধরো তাহলে ওই পাশ থেকে যে অমৃত বাক্যগুলো বর্ষিত হবে, সে অমৃত বাক্যগুলো তোমার মেজাজ খারাপ করে দিবে, খুব ভালো করে জানো। তা সত্ত্বেও জেনে শুনে আমি বিষ পান করি, আমি ফোনটা ধরে ঝাড়ি শুনি, ইত্যাদি শুনি, শোনার পর মেজাজটা খারাপ হয়, মনটা খারাপ হয়, সারাদিন খারাপ যায়। দরকার কি ভাই, ফোনটা ধরিও না। পৃথিবীর সকল ঝড়ই একসময় থামে, ওই ঝড়টাও থেমে যাবে। ঝড় থামার পর তাকে তুমি নিজেই ফোন দাও, ফোন দিয়ে বলো, জানু ফোন দিছিলা, কি হয়েছে, প্রবলেম সলভ। তুমি সম্মান করো এই ধরনের কোন একজন ব্যক্তির 10টা ভালো দিক কাগজে লিখে ফেলো, আসলেই লিখে ফেলো, বলার জন্য বলছি না, আসলেই লিখে ফেলো, এবং সেই দিকগুলো ফলো করার চেষ্টা করো। কিরকম? ধরো তোমাদের কোন একজন স্যার ক্লাসে যেভাবে কথা বলে তোমার খুব পছন্দ, তুমি চেষ্টা করো, তুমি মনে মনে বিশ্বাস করো যে তুমি স্যারের মতো কথা বলতে পারো। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে অবশ্যই তুমি দরজা বন্ধ করে তার মতো করে কথা বলার অভিনয় করো। এই অভিনয়টা একটা সময় তোমার লাইফে সেট হয়ে যাবে। তোমার একটা স্যার হাঁটার সময় খুব সুন্দর করে হাঁটেন, তার হাঁটাটা প্র্যাকটিস করো, তার হাঁটাটা ফলো করো, দেখো সে কিভাবে করে হাঁটে। তোমার একজন ফেভারিট নায়ক, সে যখন হাতটা নাড়ায় দেখতে খুব ভালো লাগে, তুমি সেই রকম করে হাতটা নাড়ানোর চেষ্টা করে দেখো, এবং ইট ওয়ার্কস, আসলেই কাজ করে। কোন একটা কাজ যখন করতে হবে, আমরা বেশিরভাগ লোক সেই কাজটা শুরু করে দিই, প্রচুর পরিশ্রম করি কিন্তু কাজটা করতে পারি না। এটা কেন হয়? কখনোই কোন একটা কাজ যা তোমাকে করতে হবে সঙ্গে সঙ্গে শুরু করে দিও না। আগে ভাবো কাজটা তুমি কিভাবে করবা, কেন করবা, কিভাবে শর্টকাটে কাজটা করা যায়, কিভাবে ইফেক্টিভ ওয়েতে কাজটা করা যায়। প্ল্যান করো, প্ল্যান করার পর কাজটা করো। তবে কখনোই প্ল্যানিং এ বেশি সময় নিও না, অল্প সময় নিও। একটা কাজ করবা না যে কাজটা করতে হলো শুরু করে দিলাম, ওই কাজটা করবে না। এগুলো বলবার মতো সময় নাই এখন, এগুলো না বলি। আরেকটা কাজ করো, সেটা হচ্ছে অন্যরা পচানোর আগে নিজেকে পচাও, পাবলিকলি পচাও নিজেকে। তাহলে হবে কি, অন্যরা আর পচাবে না। যদি কোনো কারণে তুমি নিজেকে না পচাও, অন্যদেরকে সেই পবিত্র দায়িত্ব ছেড়ে দাও, তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বটা পালন করে তোমাকে পচায় গন্ধ করে ছেড়ে দিবে। দরকার কি, তুমি নিজেকে পচাও, এটা কাজে দেয়। কোনো পরামর্শকে অন্যভাবে ফলো করো না। আমি এতক্ষণ যা পক্ষ করতেছি এই পক্ষগুলোকে কখনো